আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 থেকে রাত 10টায় লাইভে আসার কথা ছিল আমার। আজকের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর রয়্যালটি অ্যাকাউন্ট বা সত্যবাড়া হিসাব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে লাইভ ক্লাস 1-এ সবাইকে স্বাগতম। তো আমি লাইভ ক্লাস শুরু করছি। একটু যারা আমার ক্লাসটা চোখে পড়ছে বা যাদের সামনে আসছে একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড বা ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। আমি একটু সাউন্ড টেস্ট করব, তোমরা একটু রিকোয়েস্ট করব যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু আমাকে কনফার্ম করো। আসসালামু আলাইকুম, সাউন্ড টেস্ট। ওয়ালাইকুম সাউন্ড টেস্ট। হ্যালো হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ওকে, আমরা আমাদের যে লাইভ ক্লাস রয়্যালটি অ্যাকাউন্ট, এটার বেসিক একটা ক্লাস আমাদের পেজে দেওয়া আছে, তোমরা বেসিক ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমাদের একদম সাজেশন 2 থেকে শুরু করবো। আমাদের ফেড কোর্সে একটা সাজেশন আছে, সাজেশন 2, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে প্রায় 12টার মতো ম্যাথ আছে। ওই 12টার ম্যাথের মধ্যে আজকে আমি সাজেশন 2টা নিয়ে হাজির হলাম। সাজেশন 2টা সলভ করব আমরা। তার আগে সাজেশন 2 এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে আমরা এটার সমাধান দেখাবো। তো রিকোয়েস্ট করব তোমরা যারা লাইভ ক্লাসটা চোখের সামনে আসবে শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দেবে, তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো সময় বা সুবিধার মতো সময়ে লাইভ ক্লাসটা দেখতে পারবে। আমি প্রশ্নটা একটু বুঝাই দিই আগে। প্রশ্ন বোঝা হয়ে গেলে তারপরে আমরা এটার সমাধান দেখাবো। পিকিউ লিমিটেড is engaged in the manufacturing of magnifying glasses, অর্থাৎ পিকিউ লিমিটেড ম্যাগনিফাইং চশমা তৈরিতে বা গ্লাস তৈরিতে নিযুক্ত। The company leased a machine from XY Limited on 1/1/2015 for this purpose, অর্থাৎ এই ম্যাগনিফাইং গ্লাস উৎপাদনের উদ্দেশ্যে কোম্পানি XY লিমিটেড নামে একটি কোম্পানির কাছ থেকে একটি মেশিন লিজ নেয়। দ্য টার্মস অফ দ্য লিজ আর অ্যাজ ফলোস, লিজের শর্তগুলো ছিল নিম্নরূপ। 1 নম্বর শর্ত হলো, টার্মস মানে শর্ত, দ্য লিজ শুড পে টাকা 5 ফর এভরি ম্যাগনিফাইং গ্লাস প্রডিউসড, অর্থাৎ প্রতিটি ম্যাগনিফাইং গ্লাস প্রস্তুতের জন্য লিজিকে পে করতে হবে 5 টাকা। লিজি বলতে ইজারাদারকে। তো আমরা ইজারা গ্রহীতা নিয়ে একটা বেসিক ক্লাস দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিবে। আজকে আমি বেসিক ক্লাসের সময় নষ্ট করবো না, আজকে সরাসরি অঙ্কে বোঝাবো। তো ট্রান্সকুলার বাংলা কি? দ্য লিজি মানে ইজারাদারকে শুড পে পরিশোধ করতে হবে টাকা 5 টাকা করে ফর এভরি ম্যাগনিফাইং গ্লাস প্রডিউসেস, প্রতিটি ম্যাগনিফাইং গ্লাস প্রস্তুতের জন্য। 2 নম্বর, দ্য মিনিমাম রেন্ট শ্যাল বি টাকা 10,000 পিএ মানে পার অ্যানাম, অর্থাৎ তাদের ন্যূনতম ভাড়া হবে কমপক্ষে 10,000 টাকা প্রতি বছর। 3 নম্বর বলছে, দ্য লিজি মে রিকভার এনি শর্ট ওয়ার্কিং আউট অফ দ্য রয়্যালটি ইন এক্সেস অফ মিনিমাম রেন্ট অফ নেক্সট 2 years, অর্থাৎ ইজারাদার পুনরুদ্ধার করতে পারবে শর্ট ওয়ার্কিংয়ের 2 বছরের মধ্যে যদি মিনিমাম রেন্টের চাইতে অতিরিক্ত রয়্যালটি হয় সেখান থেকে। নেক্সট ইয়ার পরবর্তী 2 বছর পর্যন্ত সময় থাকবে এটার। ঘাটতি পুনরুদ্ধারের 2 বছর সময় থাকবে। সে 2 বছর পুনরুদ্ধার করা যাবে কখন? যদি দেখি যে মিনিমাম রেন্ট যত মানে 10,000 চাইতে বেশি যদি রয়্যালটি হয়, সেটা 2 বছরের মধ্যে পুনরুদ্ধার করা যাবে। 4 নাম্বার, দ্য রয়্যালটিস আর পেয়েবল অন 31 ডিসেম্বর অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরে তাদের রয়্যালটিস সংক্রান্ত তথ্যগুলো নিচে দেওয়া হলো। ডিটেলস অফ ম্যাগনিফাইং গ্লাস প্রডিউসেস আর, ম্যাগনিফাইং গ্লাস প্রস্তুতের বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে। এখানে বাম পাশে ইয়ার্স লেখা আছে 2015, 16, 17, 18, 19, এবং ডান পাশে প্রোডাকশন ইউনিটস, উৎপাদন একক, যেমন
2015 সালে তারা উৎপাদন করছে 1600 ইউনিট, 2016 সালে 1900 ইউনিট, 2017 সালে 2460 ইউনিট, 2018 সালে 1840 ইউনিট এবং 2019 সালে 2720 ইউনিট। এ হলো তাদের ম্যাগনিফাইং গ্লাস প্রডিউসের তথ্য, কোন সালে কত ইউনিট উৎপাদন করছে। এবং উপরে বলা আছে যে প্রতিটা ম্যাগনিফাইং গ্লাস প্রডিউসের জন্য 5 টাকা করে দিতে হবে। তার মানে 1 ইউনিটের জন্য যদি 5 টাকা করে পে করতে হয়, 1600 ইউনিটের জন্য কত হবে, 1900 ইউনিটের জন্য কত হবে, এগুলো ওই 5 টাকা দিয়ে গুণ দিলেই আমরা টাকার পরিমাণ পেয়ে যাব। আউটপুটের সাথে পার ইউনিট যে কস্ট সেটা দিলে গুণ দিলে আমরা পেয়ে যাব। এরপরে কি বলছে, রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ পিকিউ লিমিটেড ফর দ্য 5 years ইন্ডেড 31/12/2019, অর্থাৎ 31/12/2019 সালে সমাপ্ত বছরের জন্য পিকিউ লিমিটেডের বইগুলোতে প্রয়োজনীয় খতিয়ানগুলো প্রস্তুত করো। এখন কথা হলো, প্রয়োজনীয় খতিয়ান প্রস্তুত করতে বললে আমরা কোন কোন খতিয়ান করব খেয়াল করো। এখানে ভাড়াটিয়া বা মানে পিকিউ লিমিটেডের বইতে তৈরি করতে বলছে, ঠিক আছে। তো ভাড়াটিয়ার বইতে যদি খতিয়ান তৈরি করতে বলে, মানে পিকিউ লিমিটেড এখানে ভাড়াটিয়া আর এক্সওয়াই লিমিটেড কিন্তু ল্যান্ডলর্ড, তাহলে মূলত খতিয়ান 3টা করলে হয়ে যায়। একটা হলো রয়্যালটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট, আর একটা এক্সওয়াই লিমিটেড মানে ল্যান্ডলর্ডের, আর একটা হলো শর্ট ওয়ার্কিং। এই 3টা করলে হয়ে যাবে। এখন প্রশ্ন হলো 3টা করব, বাট আমার যদি জাবেদা জানা না থাকে তাহলে আমার কিন্তু খতিয়ান করতে একটু কঠিন হবে। তো এখানে যেহেতু জাবেদা চাই নাই, আমি জাস্ট আগে তোমাদেরকে জাবেদাগুলো বুঝাই দিব। জাবেদা বোঝানোর পরে সেই জাবেদা থেকে তোমরা এইচএসসিতে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেভাবে জাবেদা থেকে খতিয়ান করছো একদম ইজিলি করতে পারবা, ঠিক আছে। তো জাবেদা করতে হলে আমাকে প্রথমে একটা অ্যানালাইসিস অফ রয়্যালটি টেবল তৈরি করতে হবে, অর্থাৎ রয়্যালটি টেবলটা তৈরি করে দেখাইতে হবে। তো আমি পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজে আসলাম, এখানে অ্যানালাইসিস অফ রয়্যালটি বা রয়্যালটির অ্যানালাইসিস একটা টেবল করব। এখানে 9টা কলাম হয়, খেয়াল করবা। তো কলামগুলো আমি একটু বিশ্লেষণ করে দিই তোমাদেরকে। জাবেদা করার আগে এই জিনিসগুলো তৈরি করতে হবে, কারণ অ্যানালাইসিস অফ রয়্যালটিকে বেস করেই কিন্তু পুরো অঙ্কটা হবে। তো 9টা কলামের প্রথম কলাম খেয়াল করবা ইয়ার, এটা প্রশ্নে দেওয়া থাকবে সবসময়। আউটপুট, এটাও প্রশ্নে দেওয়া থাকে। এরপরে রয়্যালটি, শতকরা যেটা, এটা আমি কিছুক্ষণ আগে যে বলছি আমাদের যে আউটপুটগুলো আছে, যেমন এই যে 1600, 2015 সালে 1600 ইউনিট উৎপাদন হয়েছে। এই 1600-র সাথে প্রতি ইউনিটের জন্য কত টাকা পে করতে হবে, 1 নাম্বার টার্মসে ছিল 5 টাকা। তাহলে আমি যদি 1600-কে এ 5 দিয়ে গুণ দিই, 5 16 80, তার মানে 8000 টাকা। এই যে আমরা রয়্যালটি দেখতে পাচ্ছি সেটা হলো এই আউটপুটের সাথে পার ইউনিট গ্লাস প্রোডাকশনের জন্য যে পে করতে হয় সেটা দিয়ে গুণ দিলে হবে। মানে এখানে প্রত্যেকটা আউটপুটের সাথে যদি 5 টাকা করে গুণ দিই, এগুলো যেহেতু ইউনিট, তাইলে আমরা রয়্যালটিটা পাবো, শতকরাটা পাবো। 4 নাম্বার কলাম হলো মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্টও সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, আমাদের প্রশ্নেও মিনিমাম রেন্ট দেওয়া আছে, দেখো 2 নাম্বার টার্মসে আছে দ্য মিনিমাম রেন্ট শ্যাল বি টাকা 10,000 PA, PA মানে পারে নাম, মানে ন্যূনতম ভাড়া হবে 10,000 টাকা, ঠিক আছে। তো এগুলোর আগের একটা ক্লাস আমার আছে, তোমরা পেজে স্ক্রল করে দেখলে পাবা, সেখানে বেসিক কথাগুলো ক্লিয়ার করা আছে, রয়্যালটি কি, মিনিমাম রেন্ট কি, এগুলো ক্লিয়ার করা আছে, সেজন্য এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতেছি না। তাহলে মিনিমাম রেন্ট আমরা 10,000 টাকা, এটা প্রশ্নের ভিতরে আছে, তার মানে 4 নাম্বার কলামের মিনিমাম রেন্টও আছে। এরপরে হলো পেমেন্ট। এই পেমেন্টের কলামটার মধ্যে মনোযোগ দিয়ে খেয়াল করবা, এইখানে যে টাকাটা বসে সেটা হলো এই রয়্যালটি এবং মিনিমাম রেন্ট, অর্থাৎ 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলাম। রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে যে কলামের টাকাটা বড়, সেটার থেকে রিকফটের যদি কোনো টাকা বসে, রিকফট মানে পুনরুদ্ধার, সে টাকা মাইনাস করে যেটা থাকবে সেটাই পেমেন্টে বসবে। তার মানে পেমেন্টের কলামটা আরও একটু ক্লিয়ার করতে হলে আমাকে রিকফটের কলামটাও বুঝতে হবে। তারপরও নর্মালি যেটা, সেটা হলো যে রয়্যালটি এবং মিনিমাম রেন্ট এই 2টা কলামের মধ্যে থেকে যেই টাকাটা বড়, তার মানে আমি দেখতে পাচ্ছি রয়্যালটি 8,000, মিনিমাম রেন্ট 10,000, এই 2টা কলামের মধ্যে 10,000 বড়। এই 10,000 বড় থেকে রিকপ্টের করে যদি কোনো টাকা বসে সেটা মাইনাস করব। এখন রিকপ্টের করে 0, তার মানে 10,000 থেকে এই 0 মাইনাস করে 10,000-ই থাকবে, সেটাই পেমেন্টে। এখানে যদি রিকপ্টে কোনো টাকা থাকে তাহলে সেটা মাইনাস করে দিলেই বড় রয়্যালটি এবং মিনিমাম রেন্ট থেকে যে টাকাটা বড় সেখান থেকে রিকপ্টের টাকা মাইনাস করলে যেটা থাকে সেটাই বসবে।
এখানে যেহেতু প্রথম বছর রিকপ্টে কোনো টাকা থাকে না, সেজন্য 10,000 বসছে। তো আমরা কিছুক্ষণ পরে যখন রিকপটাও বুঝবো আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা পেমেন্ট পর্যন্ত বুঝলাম। আমি আবার বলছি, ইয়ার, আউটপুট এগুলো প্রশ্নে থাকবে। রয়্যালটি হলো এই যে প্রতি ইউনিটের উৎপাদন যেটা ব্যয় করতে হয় সেটার সাথে আউটপুট ইউনিটকে গুণ দিলে পাবো। মিনিমাম রেন্ট এটা প্রতি বছরের প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেক বছর সমান হবে। পেমেন্ট পাওয়ার জন্য রয়্যালটি এবং মিনিমাম রেন্ট এই দুইটা কলামের টাকা থেকে যে কলামের টাকা বড় সেখান থেকে রিকপ্টের টাকা মাইনাস করব। এখন আসো শর্ট ওয়ার্কিং। এই শর্ট ওয়ার্কিংয়ে 5টা কলাম হয়। প্রথমটা হলো রেজাল্টেড। রেজাল্টেড বলতে বোঝায় ফলাফল। মূলত এখানে বসে যে ঘাটতি আয়, যেটা ঘাটতি আয় মানে কি? ঘাটতি আয় মানে হলো রয়্যালটি এবং মিনিমাম রেন্ট এই দুইটা কলামের মধ্যে আমার রয়্যালটি যদি ছোট হয়, মিনিমাম রেন্ট যদি বড় হয়, তাহলে সেটা হবে কি? ঘাটতি। সেটাই রেজাল্টেডের মধ্যে বসবে। আবার একটু খেয়াল করো, মনে করো আমার মিনিমাম রেন্ট হলো 10,000, বাট আমার রয়্যালটি 8,000, তাহলে আমার তো 2,000 শর্ট। আমাকে ন্যূনতম ভাড়া দিতে হচ্ছে কত? 10,000, কিন্তু আমার রয়্যালটি হয়েছে সত্য ভাড়া বাবদ আয় হয়েছে 8,000। এই যে 2,000 শর্ট, এটাই হবে এই রেজাল্টেডের এখানে, অর্থাৎ এখানে ঘাটতি আয়টা বসে। যদি কোনো কারণে সারপ্লাস হয়, অর্থাৎ রয়্যালটিটা বড় হয়ে যায় মিনিমামটা চাইতে, তখন কিন্তু রিকপ্টের কলামে বসে বা পুনরুদ্ধারের কলামে বসে। রিকপ্টের বাংলা অর্থ হলো পুনরুদ্ধার, ঠিক আছে? তো যেহেতু প্রথম বছর আমার রয়্যালটি ছোট 8,000, মিনিমাম রেন্ট বড়, বরঞ্চ আমার আরও 2,000 কী হয়েছে? ঘাটতি হয়েছে। এই ঘাটতি আয়টা রেজাল্টেটে বসবে। যদি মিনিমাম রেন্টের সাথে রয়্যালটি বড় হয়ে যাইতো, তাইলে সেটা প্রশ্নের শর্ত মতে রিকপ্টে বসতে পারত। প্রশ্নের তথ্য বলতে কি? আমাদের যদি প্রশ্নটাতে তাকাই, এই লাইনে একটা কথা আছে, দেখো, দ্য লিজি মে রিকভার এনি শর্ট ওয়ার্কিং আউট অফ দ্য রয়্যালটি ইন এক্সেস অফ মিনিমাম রেন্ট অফ দ্য নেক্সট 2 years। যদি ইজারাদার মানে রিকভার করতে পারবে যদি মিনিমাম মানে রেন্টের চাইতে ন্যূনতম ভাড়ার চাইতে আমাদের রয়্যালটি অ্যাক্সেস হয়, মানে সত্য ভাড়া বেশি হয়, সেটা কি করতে পারবে? ওই ঘাটতি যেটা থাকবে সেটা মানে পরবর্তী 2 বছরের মধ্যে কি করতে হবে? পুনরুদ্ধার করা যাবে। রিকভার মানে পুনরুদ্ধার করা যাবে। তো এখন ঘাটতি টাকা পুনরুদ্ধারের সময় কিন্তু নেক্সট 2 years পরবর্তী, অর্থাৎ যেই বছর ঘাটতি হবে তার পরবর্তী 2 বছর। যেমন এই 2,000 টাকা যে ঘাটতি হয়েছে, এই 2,000 টাকা পরবর্তী 2 বছরের মধ্যে আদায় করে ফেলতে হবে। যদি পরবর্তী 2 বছর আদায় করা না যায়, সেটা অবলোপন বা বাতিল করতে হবে, অর্থাৎ ল্যাপসের কলাম বসবে। তো আমরা সিরিয়ালি একটু শর্ট ওয়ার্কিংটা বুঝি, রেজাল্ট বুঝছি। এখানে যদি কোনো ঘাটতি হয় সেটা বসবে। রিকপ্ট মানে কি? পুনরুদ্ধার করা গেলে ঘাটতি টাকা যদি পুনরুদ্ধার করা যায়, পুনরুদ্ধারের সময়ের মধ্যে কিন্তু, অর্থাৎ পুনরুদ্ধারের একটা সময় থাকে, যেমন নেক্সট 2 years বলে দিয়েছে এই প্রশ্নে, ওই সময়ের মধ্যে রিকভ করা গেলে সেটা রিকভের কলামে বসবে। ল্যাপসড মানে কি? পুনরুদ্ধারের সময় যখন বাতিল হবে। খেয়াল করবা, ল্যাপসডের এমনি নর্মালি বাংলা অর্থ হলো অবলোপন বা মাফ করে দেওয়া, ঠিক আছে? ঘাটতি থাকা পুনরুদ্ধারের মেয়াদ শেষ হলে যদি ওই সময়ের মধ্যেও আদায় করা না যায়, তাহলে সেটা ল্যাপসড বা অবলোপনে বসবে। তো প্রথম বছর আমার যেহেতু ঘাটতি হয়েছে 2,000, তো সেজন্য সেটা পুরাটাই বিএফ বা এখানে বসবে, ব্যালেন্স ফরওয়ার্ডের মধ্যে বসবে। বিএফ মানে ব্যালেন্স ফরওয়ার্ড। তাহলে আমি প্রথম বছরটা একটু এবার দেখি। 2015 সাল, একটা সাল যদি বুঝো বাকিগুলো বুঝবা। 2015 সালে আমাদের প্রশ্নে বসাইলাম আউটপুট, প্রশ্ন থেকে দেখে বসাইছি। আমি প্রশ্নে আবার তোমাদের দেখাই। এই যে 15 সালে আউটপুট 1600 বসাইলাম। এই 1600কে প্রতি ইউনিট 5 টাকা করে পে করতে হয়, গুণ দিলে রয়্যালটি পাবো 8,000। মিনিমাম রেন্ট প্রশ্ন দেওয়া আছে 10,000। এবার পেমেন্টের কলামে কি বলছিলাম? এই যে রয়্যালটি এবং মিনিমাম রেন্ট এই দুইটা কলামের মধ্যে যেটা বড় সেটা নিলাম 10,000। সেখান থেকে রিকভে নাই 0, 10,000 থেকে 0 মাইনাস করলে 2 মানে আর 10,000ই থাকবে। সেজন্য এই পেমেন্টের কলামে 10,000 হয়েছে। রেজাল্ট রেটে কী বসে বলছি? রেজাল্ট রেটে হলো ঘাটতি যে টাকাটা থাকবে, অর্থাৎ আমাদের যে ঘাটতি সৃষ্টি হয়েছে। দেখো, এই 3 নম্বর কলাম রয়্যালটি, মিনিমাম রেন্ট 10,000, মানে ন্যূনতম ভাড়ার সাইতে যদি বা মিনিমাম রেন্টের সাইতে যদি রয়্যালটি ছোটো হয় তাহলে ঘাটতি হয়। আর যদি রয়্যালটি বড় হয়, মিনিমাম রেন্ট ছোট হয়, সেক্ষেত্রে উদ্বৃত্ত যে আয় থাকবে সেটা দ্বারা রিকভ করতে হয় প্রশ্নের রুলস মতে। প্রশ্নের রুলস মানে যদি পুনরুদ্ধারের সময়সীমার মধ্যে থাকে তাহলে রিকভতে বসে। ল্যাপসড মানি তো বলছি যে অবলোপন করে দিব, অর্থাৎ পুনরুদ্ধারের সময়ের মধ্যেও যদি উদ্ধার না হয় এই ঘাটতি আয়টা, সেটাকে আমরা অবলোপন বা ল্যাপসডের করে বসাবো। আর যদি কোনো প্রকার রিকভ না থাকে তাহলে পুরোটাই ব্যালেন্সিং ফিগারে বসবে বা বিএফে বসবে। তো ঘাটতি টাকা যতদিন পুনরুদ্ধারের
মেয়াদ থাকবে ততদিন কিন্তু এই ঘরে বসবে। মনোযোগ দিয়ে খেয়াল করবা। ঘাটতি টাকা মনে করো এই 2000 টাকা 2 বছরের মধ্যে আদায় করতে হবে। এই 2 বছরের মধ্যে যদি না দেয় এটা কিন্তু ল্যাপসে চলে আসবে। তো আমরা পরের সালটা দেখি 16 সাল। 16 সালে আমাদের প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি 1900 আছে প্রোডাকশন ইউনিট। এবার 1900কে 5 টাকা দিয়ে গুণ দিই, ঠিক আছে? তো 5 দিয়ে গুণ দিলে আমরা রয়্যালটি পাবো 9500। আর মিনিমাম রেন্ট সেটা তো প্রশ্নেই দেওয়া আছে 10,000। এখন আমি এখানে কত বসাবো? আমরা জানি রয়্যালটি এবং মিনিমাম রেন্ট অর্থাৎ 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলামের মধ্যে যেটা বড় সেখান থেকে রিকভের টাকাটা আমরা মাইনাস করে দিব, দিয়ে যদি যেটা ব্যালেন্স থাকে সেটাই পেমেন্ট হবে। তাহলে 16 সালেও কোনো রিকভ নাই, কারণ 16 সালেও তো ঘাটতি হয়েছে, রিকভ করতে হবে। রিকভ হয় যদি মানে এক্সেস আয় হয় বা অতিরিক্ত আয় হয়, ঠিক আছে? তাহলে রিকভ হবে, সেজন্য এখানে কোনো রিকভ হবে না। আর যেহেতু আমরা এখনও যে ঘাটতি টাকা পুনরুদ্ধারের সময় আছে সেজন্য ল্যাপসে কিছু বসবে না। বাট বিএফের ওইখানে গিয়ে আগের 2000 টাকা ঘাটতির সাথে আরও 500 টাকা ঘাটতি যোগ হয়ে 2500 হয়েছে। ঠিক একইভাবে 17 সালে দেখি। 17 সালে প্রশ্ন 2460 ইউনিট, এটা প্রশ্নের ভিতরে আছে। এটাকে পার ইউনিট 5 টাকা দিয়ে গুণ দিলে 12,300 টাকা। মিনিমাম রেন্টও প্রশ্নে আছে, দেখে বসাইছি। এবার পেমেন্টের কলামে কী হবে দেখো, যখন আমরা দেখতে পাচ্ছি 12,300 টাকা রয়্যালটি, আমার মিনিমাম রেন্ট কত? 10,000। তার মানে এখানে আমার সারপ্লাস হয়েছে, অর্থাৎ অতিরিক্ত আয় হয়েছে, ঠিক আছে? তো অতিরিক্ত আয় আমরা সেটা কীভাবে পাবো? এই যে 12,300 টাকা রয়্যালটি এবং মিনিমাম রেন্ট 10,000, তাহলে রয়্যালটি বেশি, মিনিমাম রেন্ট ছোটো, পার্থক্য কত? 2,300। এই অতিরিক্ত আয় যেটা 2,300, সেটা এখন আমরা কি করব? পূর্ববর্তী আমাদের যে ঘাটতি ব্যালেন্স ছিল, এই যে 2,000 এবং 500, মোট 2,500 ব্যালেন্স সৃষ্টি হয়েছে, সেখান থেকে ওই 2,300 টাকা আমরা রিকভ করে নেব। কারণ প্রশ্ন সেটাই বলছে, দেখো এই জায়গায় সেটাই বলছে, দ্য লিজি মে রিকভার এনি শর্ট ওয়ার্কিং আউট অফ দ্য রয়্যালটি ইন এক্সেস অফ মিনিমাম রেন্ট ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। যদি মিনিমাম রেন্টের সাইতে রয়্যালটি অতিরিক্ত হয় তাহলে এই লিজি সেটা পরবর্তী 2 বছরের ভিতরে পুনরুদ্ধার করতে পারবে। তাহলে আমাদের নেক্সট 2 ইয়ার্স কথাটা ইম্পর্টেন্ট, খেয়াল করবা। তো 2,500 থেকে আমি এখন 2,300 রিকভ করে নেব, কারণ আমার রয়্যালটি এক্সেস আছে 2,300, কারণ 12,300 রয়্যালটি, মিনিমাম রেন্ট 10,000, তো 2,300 রিকভ করলাম। আচ্ছা, ঘাটতি 2,500 থেকে 2,300 যদি পুনরুদ্ধার হয় তাহলে ঘাটতি আরও থাকে কত? 200, ঠিক আছে? এই 200 টাকা ঘাটতির ব্যালেন্স থাকলো। এবার 18 সালে আসি। 18 সালে আমরা 1840 আউটপুট, এটাকে প্রতি ইউনিট 5 টাকা দিয়ে গুণ দিলে 9,200। মিনিমাম রেন্টও প্রশ্ন থেকে বসাবো। এবার আমরা যেটা করব সেটা হলো এই 10,000 যেটা, সেটা রিকভের মধ্যে কোনো টাকা বসবে নাকি আগে দেখতে হবে পেমেন্ট বসানোর আগে। তাহলে আমি দেখতে পাচ্ছি 18 সালে 9,200 টাকা, 9,200 টাকা রয়্যালটি মানে সত্য বাড়া, কিন্তু মিনিমাম রেন্ট 10,000। তার মানে এখানে আবার ঘাটতি সৃষ্টি হয়েছে কত? 800। তার মানে এখানে রেজাল্টেডের বা এখানে ঘাটতির এখানে বরঞ্চ 800 বসবে। তো রিকভ তো করা যাবে না, কারণ আমার তো আর কোনো সারপ্লাস বা এক্সেস রয়্যালটি নাই। এখানে 9,200 রয়্যালটি আছে। এক্সেস রয়্যালটি কখন হয়? যদি মিনিমাম রেটের সাথে রয়্যালটি বেশি হয় তখন এক্সেস রয়্যালটি হয়। তো এখন রয়্যালটি ছোট, সত্য বাড়াটাই ছোট, সেজন্য এখানেও আবার 800 টাকা কী হয়েছে? নতুনভাবে সৃষ্টি হয়েছে। তাইলে আমাদের যে ব্যালেন্স ছিল আমরা দেখতে পাচ্ছি এই 2,000 আর একটা 500 মিলে 2,500। এই 2,500 থেকে আমি 2,300 আদায় করতে পারছি, বাট 200 যেটা ব্যালেন্স ছিল এই 200 আদায়ের মেয়াদ কিন্তু শেষ, নেক্সট 2 ইয়ার্স শেষ। কীভাবে শেষ? এই যে 15 সালে আমার 2,000 টাকা ঘাটতি সৃষ্টি হয়েছে, আমি 16 সাল আদায় করতে পারি নাই, 17 সালে আদায় করছি কত টাকা? 2,300 টাকা। তাহলে এই যে 200 আছে, এই 200-র মেয়াদ তো এখানে শেষ, ঠিক আছে? 200-র মেয়াদ 18 সালে শেষ। এই 500 টাকার যে ঘাটতি ছিল সেখান থেকে এই 200 টাকা যেটা এখনো ব্যালেন্স আছে এটার মেয়াদ যেহেতু 17, 16, 17, 2 বছর শেষে 18 সালে এটাকে বাতিল করে দিতে হবে, ল্যাপসড করে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা এখন এই 200 টাকা এটা অবলোপনে চলে যাবে, ঠিক আছে? তাইলে আমরা যেটা করব যে আদায়ের যখন পুনরুদ্ধারের মেয়াদ শেষ হবে সেটা আমরা কোথায় নিয়ে যাব? ল্যাপসের কলামে নিয়ে আসলাম। তাহলে আমার নতুনভাবে যে 800 ঘাটতি হয়েছে সেটা এখন নতুনভাবে ব্যালেন্স সৃষ্টি হয়েছে। এই 200 ল্যাপসড হয়ে যাওয়ার কারণ কি? এই 200 পুনরুদ্ধারের মেয়াদ শেষ।
নেক্সট 2 ইয়ার্সের মধ্যে 200 যেহেতু পুনরুদ্ধার করার মেয়াদ শেষ, পুনরুদ্ধারের মেয়াদ শেষ হলে সেটা ল্যাপসডে বসে। আর এই 800টা নতুনভাবে আবার ঘাটতি সৃষ্টি হয়েছে। আবার 19 সালে দেখি 2720 টাকা আউটপুট আছে, তার সাথে আমরা প্রতি ইউনিট 5 টাকা দিয়ে গুণ দিব, যেটা প্রশ্নে আছে। 2720 গুণ 5 করলে 13,600 মিনিমাম রেন্ট প্রশ্নে দেওয়া আছে। এবার আসো, এই যে 13,000 যেটা রয়্যালটি মানে আমরা পাইছি 600, এই মিনিমাম রেন্ট তো 10,000। তাহলে আমার এখানে তো ঘাটতি পুনরুদ্ধারের পরে অতিরিক্ত আছে, আমার ঘাটতি আছে কত 800। আমি যতটুকু ঘাটতি আছে ততটুকু রিকভ করব, এর বাইরে কিন্তু রিকভ করা যাবে না। এখানে মনোযোগ দিয়ে খেয়াল করবে, আমার লাস্ট ঘাটতি আছে 800, এই 800 আমি রিকভ করব। 800 রিকভ করার পরে আমার আরও কত টাকা থাকবে, অর্থাৎ এই যে 13,600 থেকে আমি যদি 800 টাকা রিকভ করি, আমার আর থাকে 12,800। এই 12,800 এখন পেমেন্টের মধ্যে বসবে। যে কথা আমি আগে বলে আসছিলাম যে পেমেন্টের কলাম বসানোর সময় আমরা রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট এই দুইটা কলামের মধ্যে বড়টা নিলাম 13,600। সেখান থেকে যতটুকু রিকভ হয়েছে, যেহেতু আমার ঘাটতি আছে 800, আমি 800 রিকভ করব। এই 800 রিকভ মাইনাস করলে 13,600 থেকে 800 মাইনাস করলে এই 12,800 যেটা থাকবে সেটাই পেমেন্টের মধ্যে বসবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে কাজ করব সেটা হলো এই অ্যানালাইসিস অফ রয়্যালটি করার পরে এখন আমরা কিছু বেসিক জার্নাল আগে আলোচনা করব। আজকের চ্যাপ্টারের ক্লাস, এই চ্যাপ্টারের ক্লাস দেখার পরে ইনশাআল্লাহ সবাই এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি পরবর্তী পেজে আসলাম। এখানে কিছু ইম্পর্টেন্ট জার্নাল তোমাদের দরকার হবে, অর্থাৎ এই চ্যাপ্টার করতে গেলে ফার্স্টটা জার্নাল তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। তার মধ্যে প্রথম যেটা জার্নাল, আমি জার্নাল এন্ট্রি ফর রয়্যালটিস দিয়ে দিলাম। এখানে SL নং মানে সিরিয়াল নাম্বার, ট্রানজ্যাকশনগুলো কী হবে, লেনদেনগুলো। ইন দ্য বুকস অফ টিনেন্ট, টিনেন্ট মানে কি ভাড়াটিয়া, ঠিক আছে। ইন দ্য বুকস অফ ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে যিনি সম্পত্তির মালিক বা জমির মালিক। এখন আসো, 1 নাম্বার যে জার্নাল সেটা হলো হোয়েন রয়্যালটি এক্সপেন্সেস ইনকার, যখন রয়্যালটি এক্সপেন্সেস সৃষ্টি হয় তখন 3 ধরনের জাবেদা হয়। প্রথম জাবেদাটা হবে যদি রয়্যালটি এক্সপেন্সেসের সাথে শর্ট ওয়ার্কিং থাকে ওই বছরে, তখন জাবেদা হবে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, শর্ট ওয়ার্কিং এক্সপেন্সেস ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এটা একটা রয়্যালটি এক্সপেন্সেসে। রয়্যালটি এক্সপেন্সেসের 2 নাম্বার জাবেদাটা হতে পারে এরকম, যদি কোনো শর্ট ওয়ার্কিং না থাকে, কোনো বছরে যদি শর্ট ওয়ার্কিং না হয়, তখন জাস্ট রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, অর্থাৎ এই শর্ট ওয়ার্কিংটা থাকবে না। তখন শর্ট ওয়ার্কিং থাকলে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আর যদি কোনো বছর শর্ট ওয়ার্কিং না থাকে তাহলে সেক্ষেত্রে রয়্যালটি এক্সপেন্সেস ল্যান্ডলর্ড দিতে হবে। আর যদি দেখি কোনো বছরে শর্ট ওয়ার্কিংয়ের টাকাটা আদায় হবে, অর্থাৎ ঘাটতি টাকাটা আদায় হবে, সেক্ষেত্রে জাবেদা হবে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। তাহলে রয়্যালটি এক্সপেন্সেসের কয় ধরনের জাবেদা হতে পারে? 3 ধরনের। প্রথমটা কি, যদি শর্ট ওয়ার্কিং থাকে 1 ধরনের, যদি শর্ট ওয়ার্কিং কোনো বছর না থাকে আরেক ধরনের, আর যদি কোনো বছর শর্ট ওয়ার্কিংয়ের টাকা আদায় হয় মানে ঘাটতি টাকা আদায় হয় তখন জাবেদা হলো এটা। তাহলে এই 3টা জাবেদা খেয়াল রাখবা। এটা গেল 1 নাম্বার জাবেদা। 2 নাম্বার জাবেদা হলো ফর পেমেন্ট অফ ল্যান্ডলর্ড, অর্থাৎ ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধের জন্য, ঠিক আছে। আমার এই প্রশ্নে ল্যান্ডলর্ড কিন্তু XY লিমিটেড, তো ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করতে হলে ল্যান্ডলর্ড ডেবিট হবে, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি নেই, এই যে রয়্যালটি এক্সপেন্সেসের যে জাবেদা সেটা ল্যান্ডলর্ডের বইতে কোন ধরনের হবে, সেটা সে বলবে যে টিনেন্ট বা ভাড়াটিয়া ডেবিট হবে, রয়্যালটি রিসিভেবল ক্রেডিট হবে, শর্ট ওয়ার্কিং অ্যালাউন্স ক্রেডিট হবে। 2 নাম্বার জাবেদা, যখন পেমেন্ট করবে ল্যান্ডলর্ডকে, সেই টিনেন্ট বলবে বা ভাড়াটিয়া বলবে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। আমার এখানে টিনেন্টকে PQ লিমিটেড, আমার প্রশ্নের মধ্যে 2টা, একটা PQ একটা XY। PQ হলো টিনেন্ট আর ল্যান্ডলর্ড হলো XY। তাহলে পেমেন্ট করার সময় PQ বলবে বা টিনেন্ট বলবে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। আর ল্যান্ডলর্ড কি বলবে, সে যেহেতু টাকা পাবে সে বলবে ব্যাংক ডেবিট, ক্যাশ বা টিনেন্ট, ব্যাংক বা ক্যাশ ডেবিট, টিনেন্ট ক্রেডিট। 3 নাম্বার জাবেদা হলো ফর ক্লোজিং এন্ট্রি, সমাপনী দাখিলের জন্য। এখানে ক্লোজ করব আমরা এই যে 1 নাম্বার জাবেদার মধ্যে যেটা রয়্যালটি এক্সপেন্সেস সেটাই ক্লোজ করব। এখন সেখানে জাবেদাটা জাস্ট উল্টে যাবে, অর্থাৎ ল্যান্ডলর্ড ডেবিট হয়ে যাবে, সরি, ফর ক্লোজিং এন্ট্রির জন্য ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট হবে, রয়্যালটি এক্সপেন্সেসটা ক্রেডিট হবে। আবার খেয়াল করো, এই রয়্যালটি এক্সপেন্সেসটাকে ক্লোজ করতে হয়, সেক্ষেত্রে ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তুমি ট্রেডিং অ্যাকাউন্টও দিতে পারো, PL অ্যাকাউন্টও দিতে পারো, ডেবিট করবা, ওই রয়্যালটি এক্সপেন্সেস যেটা ডেবিট হয়েছিল সেটা ক্রেডিট হবে। আর ল্যান্ডলর্ড বলবে রয়্যালটি ইনকাম ডেবিট, ক্লোজ করার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট। 4 নাম্বার জাবেদাটা হবে হোয়েন শর্ট ওয়ার্কিং আর ল্যাপসড, যখন শর্ট ওয়ার্কিংটাকে অবলোপন করা হয়, সেক্ষেত্রে যদি কোনো বছর দেখো যে তুমি শর্ট ওয়ার্কিংটা ল্যাপসডের কলামে কিছু টাকা আছে,
তখন সেটা জাবেদা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এটা বলবে টিনেন্টের বইতে, মানে পিকিউর বইতে আজকের অঙ্ক মতে। আর ল্যান্ডলর্ডের বইতে হবে শর্ট ওয়ার্কিং ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট। ফার্স্ট নাম্বার যে জাবেদা সেটা হলো যদি প্রশ্নে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খুলতে বলে, ওই মিনিমাম রেন্টের জন্য দুইটা জাবেদা হয়। টিনেন্টের বইতে বা পিকিউর বইতে হবে মিনিমাম রেন্ট ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। 2 নম্বর জাবেদা হবে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, মিনিমাম রেন্ট ক্রেডিট। ল্যান্ডলর্ডের বইতে হবে মিনিমাম রেন্টের জন্য টিনেন্ট ডেবিট, মিনিমাম রেন্ট ক্রেডিট। আর 2 নম্বর জাবেদাটা হবে মিনিমাম রেন্ট ডেবিট, রয়্যালটি রিসিভেবল ক্রেডিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। তাহলে এই ফার্স্টটা জাবেদা মনোযোগ দিয়ে খেয়াল করবা, প্রয়োজনে ভিডিও স্টপ করে এই ফার্স্টটা জাবেদার স্ক্রিনশট নিয়ে রাখবা। এখন আমি যে কাজটা করব সেটা হলো আমাদের এই যে রয়্যালটি অ্যানালাইসিস অফ রয়্যালটি যেটা, সেখান থেকে বেস করে আমরা 15, 16, 17, 18, 19 এই যে ফার্স্টটা সাল আছে, ফার্স্টটা সালের জাবেদা কী হবে সেটা দেখব। আমরা জানি এক্সট্রা সালে নর্মালি জাবেদা হয় ফার্স্টটা, তখন এই ফার্স্টটার মধ্যে কোনো কোনো বছরে ফার্স্টটাই হবে, কোনো বছরে 3টা হবে, ঠিক আছে। যে যে কারণগুলো থাকবে, রয়্যালটি এক্সপেন্সেসের তো 3টা জাবেদা, 3টার মধ্যে কোন কারণে কোনটা হবে সেটা দেখাবো। তাহলে আমি প্রথমে 2015 সালের একটা জাবেদার জন্য গড় রেডি করবো ইন দ্য বুকস অফ পিকিউ লিমিটেড। আগে জার্নাল এন্ট্রি দেখো, জার্নাল বুঝলে তুমি কোতিয়ান কিন্তু ইজি বুঝতে পারবা, জার্নাল যদি না বুঝো কোতিয়ান কিন্তু বুঝবা না। তাহলে 2015 সালে 3টা জাবেদা হবে। প্রথম জাবেদা হবে কি রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আমরা কিন্তু সেগুলো মূল জাবেদায় শিখছিলাম। তাহলে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট কত টাকা হবে? আমরা যদি এই রয়্যালটি এক্সপেন্সেস অ্যানালাইসিসের ঘরে যাই, 15 সালে সোজাসুজি রয়্যালটি কত 8,000, 8,000-এ বসবে। শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে এই যে ঘাটতি টাকা ছিল 2,000, তার মানে শর্ট ওয়ার্কিং ডেবিট হবে 2,000। আর ল্যান্ডলর্ড ক্রেডিট হবে এই যে পেমেন্টের কলামে যে টাকাটা, অর্থাৎ ডেবিটের এই 8,000 এবং 2,000 যোগ করে যেটা, সেটাই ল্যান্ডলর্ড ক্রেডিট হবে, ঠিক আছে। তাহলে আবার একটু খেয়াল করো, প্রথম জাবেদা যেটা রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, আমাদের 15 সালে রয়্যালটি অ্যানালাইসিস থেকে দেখে রয়্যালটির টাকাটা বসাবো। শর্ট ওয়ার্কিং ডেবিট যেটা রেজাল্টের ঘরে টাকা সেটা, আর ল্যান্ডলর্ড ক্রেডিট হবে এই 2টা টাকা যোগ করে 10,000 টাকা। দ্বিতীয় জাবেদাটা আমরা কি শিখছিলাম? আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের বেসিক যে জার্নাল শিখছি, এটা গেল প্রথম জাবেদা। প্রথম জাবেদার মধ্যে তিনটা পার্ট থাকে। একটা হলো শর্ট ওয়ার্কিং থাকলে, 15 সালে শর্ট ওয়ার্কিং আছে সেজন্য এটা নিছে, শর্ট ওয়ার্কিং না থাকলে কিন্তু এটা নিতে হবে। আর শর্ট ওয়ার্কিং যদি পুনরুদ্ধার বা আদায় করা হয় তখন কিন্তু এটা হবে। তার মানে এ বি সি এই রয়্যালটি এক্সপেন্সেসের 3 ধরনের জাবেদার মধ্যে কোনটা হবে সেটা ডিপেন্ড করবে তোমার যে রয়্যালটি মানে অ্যানালাইসিস অফ রয়্যালটি এটাকে বেস করে। এখন 16 সালে আসো, 16 সালে আচ্ছা 15 সালের মধ্যে একটা গেছে। 15 সালের দ্বিতীয় জাবেদাটা কি? দ্বিতীয় জাবেদা হলো ফর পেমেন্ট অফ ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ডকে পরিশোধ করলে জাবেদা কি শিখেছিলাম? ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। এখন জাস্ট সেই জাবেদাটাই দেব। তাহলে দিলাম এই যে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, ক্যাশ ক্রেডিট দিলাম আগে। কত টাকা হবে? আমরা রয়্যালটি এক্সপেন্সেসের ভিতরে পেমেন্টের কলামটা দেখব। 10,000, এটাই তো পেমেন্ট করবো, সেজন্য 10,000 টাকা হবে। ওকে, এখন আসি 3 নাম্বার জাবেদাটা কি? ফর ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রির জন্য জাবেদা কি ছিল? ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট, রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট। তাহলে আমি এখন সেটাই দেব 3 নাম্বার জাবেদাটা। 3 নাম্বার জাবেদায় আসলাম। এই ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিতে, যেটা যখন একটা দিতে পারো, ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট। এই টাকা কোনটা বসবে? এই টাকা বসবে এই প্রথম জাবেদা যে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট এসে সে টাকাটাই বসবে, সেটাকে আমরা ক্লোজ করতেছি। এখন আসো 3টা জাবেদা হইলো, বাট আমি তো বলছিলাম কি জাবেদা মোট শিখেছি কয়টা? 5টা। দেখো 3 নাম্বার পর্যন্ত হয়েছে এখানে, কিন্তু 4 নাম্বারে হোয়েন শর্ট ওয়ার্কিং আর ল্যাপসড, এটা কেন হয় নাই? 1st নাম্বারের মিনিমাম রেন্টের কেন হয় নাই? যখন শর্ট ওয়ার্কিংটা ল্যাপসড করে তখন জাবেদা হয় 4 নাম্বারটা, যখন মিনিমাম রেন্ট খুলতে বলে তখন জাবেদা হয় 1st নাম্বারটা। কিন্তু আমার এই আমার প্রশ্নের ভিতরে কি ল্যাপসড এবং মিনিমাম রেন্ট খুলতে বলছে? আমরা 15 সালে সোজাসুজি যদি দেখি ল্যাপসডের কলামে কি কোনো টাকা আছে? দেখো আমি মাউস কোথায় রাখছি একটু খেয়াল করো। আমার 15 সালের জাবেদার মধ্যে দেখতেছি ল্যাপসডের ঘরে কোনো টাকা নেই। ল্যাপসড মানে 4 নাম্বার জাবেদা, তার মানে সেজন্য এই ল্যাপসডের জাবেদাটা হবে না। যেহেতু আমার এখানে মিনিমাম রেন্টের কোনো খতিয়ান খুলতে বলে নাই বা উল্লেখ নাই, সেজন্য আমি 1st নাম্বারটাও দিব না, সহজ কথায়। এখন আসো 15 সাল যদি তুমি বুঝো, 16 সালে জাবেদা যাই। 16 সালে জাবেদা যাওয়ার আগে অ্যানালাইসিস অফ রয়্যালটিটা একটু দেখি। 16 সালে রয়্যালটি আছে 9,500, আবার এখানে শর্ট ওয়ার্কিংয়ের করে
ওই ঘাটতি আছে কত 500, তার মানে এটা প্রথম জাবেদাটাই হবে, অর্থাৎ 15 সালে যেরকম জাবেদা 16 সালে একই জাবেদা হবে, জাস্ট ডিফারেন্স হবে 15 সালে 8000 বসছিল রয়্যালটিতে, এখন 9500 বসবে। শর্ট ওয়ার্কিংয়ে 15 সালে 2000 বসছিল, এখন 500 বসবে, ঠিক আছে, বাকি সব একই থাকবে। তাহলে আমি 16 সালের মধ্যে আরেকটা জাবেদা নিয়ে আসলাম, যেখানে ডেট পার্টিকুলার রেফারেন্স একই থাকবে। 2016 সালে ওই যে আমাদের রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট 9500, শর্ট ওয়ার্কিং যেটা রেজাল্টেটের ঘরে ঘাটতি ছিল 500, আর ল্যান্ডলর্ড ক্রেডিট হবে দুটোটার যোগফল। এরপরে ঠিক দ্বিতীয় জাবেদা কী ছিল দেখো তো, ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ ক্রেডিট, এখানেও ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ ক্রেডিট, পেমেন্টের টাকা এখানেও 10,000 ছিল, ওইটাতেও 10,000 ছিল। আমি যদি তোমাকে দেখাই পেমেন্টের কলামে, এই পেমেন্টের কলামে 16 সালেও 10,000, অর্থাৎ পেমেন্টের কলামেরটাই কিন্তু ওই ল্যান্ডলর্ডকে পে করার জন্য যে জাবেদা সেটাতে বসবে। এখন আসো তৃতীয় জাবেদা 15 সালে কী ছিল, ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট, এখানেও ঠিক একই, ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট। তবে এখানে 16 সালে আমার রয়্যালটি এক্সপেন্সেসের টাকা কত 9500, সেজন্য এখানে 9500 বসছে, আর এখানে জাস্ট 8000 ছিল 15 সালে, সেজন্য এখানে ক্লোজিংয়ের জন্য 8000 বসাইছি আমি। তার মানে 15 সালে যে তিনটা জাবেদা 16 সালেও সেই তিনটা জাবেদা, কিন্তু 16 সালেও আমরা এই দুইটা জাবেদা কেন দিছি না, 4 নাম্বার হোয়েন শর্ট ওয়ার্কিং আর ল্যাপসড এটা, এবং ফর মিনিমাম রেট। কারণ আমরা যদি দেখি অ্যানালাইসিস অফ রয়্যালটির মধ্যে 16 সালেও কিন্তু ল্যাপসডের ঘরে কোনো টাকা নেই, তাছাড়া মিনিমাম রেন্ট তো কোনোটাতেই হবে না, কারণ মিনিমাম রেন্টের গতিয়ান্ত খুলতে বলে নাই। তাহলে 4 নাম্বার জাবেদাটা কখন হবে, যদি ল্যাপসডের কলামে টাকা বসে। ওকে, এখন আমরা দেখি পরবর্তী বছর 17 সালে যাব, তার আগে 17 সালটা একটু আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটিটা দেখি। অ্যানালাইসিস অফ রয়্যালটির মধ্যে রয়্যালটি দেখতেছি 12,317 সালে, তার মানে এখানে 12,300 রয়্যালটি দেখতে পাচ্ছি। এরপরে আসো এখানে রিকপ্ট কথাটা মনোযোগ দিয়ে গেল, রিকপ্ট শব্দের অর্থ কি, পুনরুদ্ধার, মানে ঘাটতি টাকা কি করা যাবে, পুনরুদ্ধার করা হয়েছে। তাইলে এখন আমার কোন জাবেদাটা হবে, আমি যদি বেসিক জার্নালে খেয়াল করি, আমার এখানে হোয়েন রয়্যালটি এক্সপেন্সেস ইনকার্ড, সেক্ষেত্রে তিনটা জাবেদা, একটা হলো যদি শর্ট ওয়ার্কিং বা ঘাটতি থাকে, তো আমার 17 সাল তো ঘাটতি নাই, তার মানে 1 নাম্বার 2 নাম্বার হবে না, ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে না, কিন্তু সি নাম্বার হবে। কেন হবে, কারণ শর্ট ওয়ার্কিংয়ের যে টাকা সেটা আদায় হয়ে গেছে, শর্ট ওয়ার্কিংয়ের টাকা কি হয়ে গেছে, আদায় হয়েছে। কী অবস্থা আদায় হয়েছে দেখো, 17 সালে 12,300 রয়্যালটি, 10,000 মিনিমাম রেন্ট, তাহলে যেহেতু রয়্যালটি বেশি মানে অতিরিক্ত আয় হয়েছে, সেজন্য এটা রিকপ্টের কলামে বসবে। এই রিকপ্ট সহ আমরা রয়্যালটি এক্সপেন্সেসের এখন জাবেদা দিব, অর্থাৎ এই সি নাম্বার মানে 1 নাম্বারের সি নাম্বারের জাবেদাটা হবে, আশা করি বুঝতে পারছো। তো 1 নাম্বারের সি নাম্বার জাবেদাটা দিব আমরা পরবর্তী পেজে যাব, অর্থাৎ 17 সালে পরবর্তী পেজে আসলাম। 17 সালে প্রথমে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট ওই 12,300 দিব, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 2,300 যেটা রিকপ হয়েছে সেটা, আর ল্যান্ডলর্ড ক্রেডিট 10,000, ঠিক আছে। এরপরে পেমেন্ট করার জন্য কি করব, ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ ক্রেডিট করব, যেটা পেমেন্টের টাকা। অর্থাৎ আমি যদি তোমাকে এখানে দেখাই এই 17 সালে পেমেন্টের টাকা কত, 10,000, বুঝতে পারছো। এরপরে আমরা পেমেন্ট তো দিলাম, তারপরে হলো এই যে রয়্যালটি এক্সপেন্সেস যেটা সেটা ক্লোজ করতে হয় প্রথম জাবেদার, ফর ক্লোজিংয়ের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট, টাকা হবে ওই 12,300 প্রথম জাবেদার রয়্যালটি এক্সপেন্সেস যে টাকা সেটাই। এখন তুমি দেখো এখানে আমার 3টা জাবেদা হয়েছে, তাহলে আমার এখানে 4 নাম্বার জাবেদা এবং 5 নাম্বার জাবেদা কেন হয় না, কারণ 4 নাম্বার জাবেদা হইতে হলে ল্যাপসডের কলামে টাকা বসতে হবে, মানে ল্যাপসডের কলামে টাকা বসলেই 4 নাম্বার জাবেদাটা হবে। তাহলে 17 সালেও কোনো কি নাই, ল্যাপস নাই, 4 নাম্বার বসে নাই। ওকে, এখন 5 নাম্বার কেন বসে নাই, সেটা যেহেতু মিনিমাম রেন্ট খুলতে বলে নাই, সেই জন্য 5 নাম্বার জাবেদা হবে না। এখন 18 সালে আসি, 18 সালে ঘটনা কি হয়েছে দেখো, 18 সালে আমার রয়্যালটি 9,200, আর আবার শর্ট ওয়ার্কিংও আছে 800, আবার কিন্তু ল্যাপসডও আছে। এখন কিন্তু এই 200 টাকা যে ল্যাপসডে আছে না, সেটার জন্য 4 নাম্বার জাবেদা হবে। আচ্ছা, প্রথমে রয়্যালটি এক্সপেন্সেস ইনকার্ড হয়েছে শর্ট ওয়ার্কিংয়ের ঘরে মানে ঘাটতি টাকা সহ, তাহলে আমি এখন আমার কোন জাবেদাটা নিব, আমার বেসিক জার্নালের মধ্যে এই যে এ নাম্বারটা নিব, রয়্যালটি এক্সপেন্সেস হয়েছে, রয়্যালটি এক্সপেন্সেসের 3টার মধ্যে আমি এ নাম্বারটা দিব, রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। তাহলে আমি সেই কাজটাই করতেছি, খেয়াল করো। 18 সালে আসলাম, রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট 9,200, শর্ট ওয়ার্কিং যেটা রেজাল্টেটের করে এটা, আর ল্যান্ডলর্ড দোনোটার যোগফল। এরপরে ল্যান্ডলর্ডকে আমরা যে পেমেন্ট করি সেটা যাবে দেখি
ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা 2 নম্বর জাবেদা। তারপর হলো রয়্যালটি এক্সপেন্সেস, যেটা সেটাকে ক্লোজ করি, প্রত্যেকবার এটাই করতেছি, খেয়াল করবা। তো ট্রেডিং অ্যাকাউন্ট বা পিএল অ্যাকাউন্ট ডেবিট হবে, রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট হবে ওই 9200 দিয়ে। এখন আসো 4 নম্বর জাবেদাটাতে এই অঙ্ক হবে। কেন হবে? কারণ এখানে তো ল্যাপস্টের করে টাকা আছে। তো 4 নম্বর জাবেদাটা আমরা কি শিখছিলাম? ট্রেডিং বা পিএল অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আমি যদি তোমাদেরকে দেখাই যে ল্যাপস্টের করে 18 সালে দেখো 200 টাকা আছে, তাহলে আমি মূল জাবেদায় 4 নম্বর জাবেদা কি শিখছিলাম? when short working are lapsed। ল্যাপস শব্দের অর্থ কি? অবলোপন করা বা বাতিল করে দেওয়া। যখন শর্ট ওয়ার্কিংটা ল্যাপসড হবে তখন জাবেদা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এই জাবেদাটা এখানে হবে, যেহেতু আমরা টিনেন্টের করে জাবেদা করতেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং। ঠিক আছে, তো আমি সে কাজটাই করলাম যে প্রফিট অ্যান্ড লস বা ট্রেডিং অ্যাকাউন্ট দিলে হবে বা পিএল অ্যাকাউন্ট দিলে হবে রয়্যালটি এক্সপেন্সেস, ট্রেডিং অ্যাকাউন্ট বা পিএল অ্যাকাউন্ট ডেবিট, আর হবে শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এই 4 নম্বর জাবেদাটা এখন কিন্তু 18 সালে আসছে। আবার বলতেছি কেন আসছে? কারণ 18 সালে ল্যাপস্টের ঘরে টাকা আছে, ল্যাপস্টের ঘরে টাকা হলেই 4 নম্বর জাবেদাটা হবে। ঠিক আছে, এবার আসে 19 সাল। 19 সালে দেখতে পাচ্ছি আমার এখানে 13,600 রয়্যালটি, তার মানে মিনিমাম রেন্টের সাইটে বেশি রয়্যালটি এক্সপেন্সেস হয়েছে, বাট এখানে কি হবে? রিকপ হবে। তো রিকপ সহ আদায় হলে সি নাম্বার জাবেদাটা হবে। তাহলে আমরা জাবেদার একটু বেসিকে যাই, যে রয়্যালটি এক্সপেন্সেসের তো 3 ধরনের জাবেদা হয়, যখন ঘাটতি টাকা হয় তখন, আর যদি কোনো ঘাটতি না থাকে তখন। যখন ঘাটতি টাকা আদায় হয়, শর্ট ওয়ার্কিং আদায় হয়, তার মানে এখানে যেহেতু আদায় হয়েছে তখন সি নাম্বার জাবেদা হবে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আশা করি বুঝতে পারতেছে। ওকে, আমি পরবর্তী 19 সালের জাবেদায় যাব। 19 সালের জাবেদায় আসলাম, রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট 13,600। এটা কোত্থেকে লিখলাম? এটা হলো এই যে রয়্যালটি এক্সপেন্সেস, এই রয়্যালটির কলামে 13,600। ঠিক আছে, তারপরে শর্ট ওয়ার্কিং ক্রেডিট 800, এটা কোত্থেকে লিখলাম? এটাও দেখাচ্ছি আমি। ওই রয়্যালটি অ্যানালাইসিসের ওইখানে যে 800 রিকপ্টের কলামে টাকা দেখতে পাচ্ছ, সেটা বসাইলাম 800 ক্রেডিট। আর ল্যান্ডলর্ড ক্রেডিট হবে ওই 13,600 থেকে যদি 800 রিকপ হয়, বাকি 12,800 ল্যান্ডলর্ড। এরপরে আসো যে ল্যান্ডলর্ডকে টাকা পেমেন্ট করতে হয়, সেটা যাবে দেখি ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ ক্রেডিট। কত টাকা হবে? পেমেন্টের কলামে যে টাকা আছে, দেখো এই পেমেন্টের কলামে, এই পেমেন্টের কলামে যত টাকা আছে 12,800। ওকে, এরপরে হলো এই এন্ট্রিটা আমরা কিসের দিব? এটা হলো আমাদের যে প্রথম জাবেদা রয়্যালটি এক্সপেন্সেস ডেবিটের, যে সেটাকে ক্লোজ করবো। তার মানে 3 নাম্বার জাবেদা ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট, এই 1 নাম্বার জাবেদার ডেবিট যেটা 13,600 সেটাই। এখন দেখো এখানে 4 এবং 5 কেন হয় নাই? কারণ আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালটির ভিতরে যদি আমরা দেখি, আমাদের এখানে ল্যাপস্টের ঘরে কোনো টাকা নাই 19 সালে। 19 সালে দেখো এই যে 19 সাল সোজাসুজি ল্যাপস্টের টাকা নাই, 4 নাম্বার হবে না। আর 1 নাম্বার কেন হয় না? সেটা তো আগেই বলছি, যেহেতু মিনিমাম রেন্ট করতে বলে নাই, সেজন্য 1 নাম্বার জাবেদাটা হয় না। যদি মিনিমাম রেন্ট করতে বলে তাহলে 1 নাম্বার জাবেদাটা হবে। তো সেই কথাগুলো আমি একটু লিখে দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে। 2015, 16 এবং 2019 সালে এই 3টা বছরে 4 নং এবং 5 নং জাবেদা লাগবে না। কারণ কি? কারণ এই 3টা সালে কোনো ল্যাপস নাই আর মিনিমাম রেন্টও লেজার নাই, সেজন্য। পক্ষান্তরে 2018 সালে 1 নং জাবেদা লাগবে, কারণ এখানে মিনিমাম 1 নং জাবেদা লাগবে না। 2018 সালে 1 নং জাবেদাটা লাগবে না, কারণ এখানেও মিনিমাম রেন্টের কোনো লেজার করতে বলে নেই। আচ্ছা, এই গেল আমাদের কি? এইগুলো আমাদের জাবেদা। জাবেদা যদি বুঝো, এখন তুমি এসএসসি, এইচএসসি বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে খতিয়ান করছো, সেভাবে খতিয়ান করবা। আমি জাস্ট খতিয়ানের 2টা বছরে বসাই দেখাচ্ছি বা 1-2টা বছর দেখাচ্ছি, তারপরে বাকিগুলো তোমরা করবা। তবে তার আগে বলে রাখি, এখানে খতিয়ান কয়টা হবে? দেখো আমাদের প্রশ্নের মধ্যে, আমাদের যে প্রশ্ন রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ পিকিউ লিমিটেড ফর দ্য 5 years ইন দ্য 31/12/2019। অর্থাৎ প্রয়োজনীয় খতিয়ানগুলো দিতে বলছে পিকিউ লিমিটেডের বইতে। তো যখন এভাবে ধরে বলে, মানে উল্লেখ করবে না নির্দিষ্ট করে খতিয়ান কোনটা কোনটা, তখন প্রয়োজনীয় খতিয়ান বললে এই যে টিনেন্টের বইতে সবসময় 3টা হয়। একটা হলো রয়্যালটি এক্সপেন্সেস, আর একটা হলো XY লিমিটেড যেটা ল্যান্ডলর্ড, এই XY এর ল্যান্ডলর্ডের, আর একটা শর্ট ওয়ার্কিং, এই 3টা করলে হয়ে যাবে। তাহলে আমি প্রথমে রয়্যালটি এক্সপেন্সেস একটা দিয়ে বুঝাই দিই তোমাকে। আমি একটা খতিয়ান করলাম ইন দ্য বুকস অফ পিকিউ লিমিটেড রয়্যালটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট, বাম পাশে ডেবিট ডান পাশে ক্রেডিট। ঠিক আছে, এখন আমি যদি যে কোনো একটা সালকে বেস করি, আমি 15-16 জাবেদাতে যাচ্ছি, 15 সালে জাবেদায় আসলাম, এসে প্রথম জাবেদাটা খুঁজবো যে রয়্যালটি এক্সপেন্সেস ডেবিট আছে 8,000।
ঠিক আছে। আবার শেষের জাবেদায় 15 সালের রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট আছে। আচ্ছা, রয়্যালটি এক্সপেন্সেস যখন ডেবিট আছে, তো রয়্যালটি এক্সপেন্সেসের ডেবিট দিকে আমি 8,000 বসাবো খতিয়ানে, কিন্তু নাম লিখবো কি ল্যান্ডলর্ড, কারণ ল্যান্ডলর্ড 10,000-এর ভিতরে 8,000 আছে। তাহলে আমি রয়্যালটি এক্সপেন্সেসে গেলাম, রয়্যালটি এক্সপেন্সেসের ডেবিট দিকে 8,000 বসাইলাম, নাম লিখবো ল্যান্ডলর্ড বা XY। আমাদের প্রশ্ন মোতাবেক ল্যান্ডলর্ডকে XY লিমিটেড, তো সেজন্য আমি XY লিমিটেড লিখলাম। তুমি ল্যান্ডলর্ড লিখে ব্র্যাকেটে XY লিমিটেডও লিখতে পারবে। এখন আসো ঠিক ওই বছরে ওই 15 সালে আর কোথায় রয়্যালটি আছে দেখি। আমি দেখতে পেলাম দ্বিতীয় জাবেদায় নাই, তৃতীয় জাবেদায় শেষে 15 সালে রয়্যালটি এক্সপেন্সেস ক্রেডিট আছে। তো ক্রেডিট দিকে 8,000 বসাবো, তবে নাম লিখবো কি এই ট্রেডিং অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তো বিপরীত নামটা, ঠিক আছে। তো বিপরীত নামটা বসাই দিলাম ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে। ওকে, এখন এই একটা সাল যেভাবে আমি তোমাকে বুঝাইছি, তুমি 16 সালটাও ঠিক একইভাবে 16 সালটাও যদি দেখো যে রয়্যালটি এক্সপেন্সের ডেবিট দিকে 9,500 বসবে, নাম হবে XY বা ল্যান্ডলর্ড, আর ক্রেডিট দিকে 9,500 বসবে ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ মিলে যাবে। ঠিক আছে, তার মানে আমি এই দুইটা সাল তোমাদেরকে বুঝাই দিছি, রয়্যালটি এক্সপেন্সেস মিলে যাবে, প্রত্যেক সালের জাবেদা থেকে খতিয়ান তোমরা নিজেরা করবা। এরপরে আমি পরবর্তী পেজে আরেকটাতে যাব, পরবর্তী পেজে আসলাম, সেটা হলো XY লিমিটেড। XY লিমিটেডের ঘরটা আবার একটু ঠিক একইভাবে আমি দেখাচ্ছি। আমি যদি প্রথমে 15 সালে জাবেদায় যাই, 15 সালে XY মানে তো ল্যান্ডলর্ড, 15 সালের এখানে প্রথম জাবেদায় এই যে ল্যান্ডলর্ড ক্রেডিট আছে কত 10,000, ঠিক আছে। আবার দ্বিতীয় জাবেদায় ল্যান্ডলর্ড ডেবিট আছে, ল্যান্ডলর্ড মানে কিন্তু XY, এখানে আমাদের প্রশ্ন মতে ল্যান্ডলর্ডকে XY লিমিটেড, তাহলে মানে ক্রেডিট দিকে 10,000 বসবে, তবে নাম হবে এই দুইটা, রয়্যালটি এক্সপেন্সেস নামে বসবে 8,000 আর শর্ট ওয়ার্কিং নামে বসবে 2,000। খতিয়ান এগুলো জাস্ট আগে অনেক খতিয়ান করছে, তার এই বেসিক রুলসগুলো দেখাচ্ছে। এরপরে আমি আচ্ছা ল্যান্ডলর্ডের ঘরে যাই, মানে XY এর ঘরে যাই, XY এর ক্রেডিট দিকে 2015 সাল দিয়ে রয়্যালটি এক্সপেন্সেস 8,000, শর্ট ওয়ার্কিং 2,000, মোট 10,000। এখন আসো ঠিক একইভাবে আমি যদি দ্বিতীয় জাবেদা দেখি, দেখো ল্যান্ডলর্ড ডেবিট, ল্যান্ডলর্ড মানে XY, তার ডেবিট দিকে 10,000 বসবে, নাম হবে কি ক্যাশ। তাহলে আমি সে কাজটাই করলাম, ডেবিট দিকে 2015 সাল ক্যাশ দিয়ে বসাই দিলাম। তাহলে একটা অঙ্ক যদি বুঝো তুমি সবগুলো বুঝবা, ঠিক আছে, সবগুলো এভাবে করবা, মিলে যাবে। তো জাবেদা থেকে খতিয়ান করা। এরপরে আমি আরেকটা খতিয়ান শর্ট ওয়ার্কিং, সেটা একটু দেখাই দিই। শর্ট ওয়ার্কিংয়ের একটা বছর বা 2টা বছর দেখাই দিচ্ছি। তো শর্ট ওয়ার্কিংয়ের এই খতিয়ান করার জন্য আমি প্রথমে কোথায় যাব, 15 সালের জাবেদায় গেলাম। 15 সালের প্রথম জাবেদার মধ্যে শর্ট ওয়ার্কিং কি আছে, ডেবিট, তার মানে শর্ট ওয়ার্কিংয়ের ডেবিট দিকে এই 2,000 বসবে। এখন এই 2,000 কার ভিতর আছে, এই ল্যান্ডলর্ড বা XY এর ভিতরে 10,000-এর ভিতর আছে না, সেজন্য শর্ট ওয়ার্কিংয়ের ডেবিট দিকে 2,000 বসবো, তবে নাম লিখবো ল্যান্ডলর্ড বা XY। আমি শর্ট ওয়ার্কিংয়ের ডেবিট দিকে 2015 দিয়ে XY লিমিটেড 2,000 বসাই দিলাম। এখন আমি ওই বছর যদি খুঁজি, অর্থাৎ এই 15 সাল যদি খুঁজি, আমার কি আর কোথাও শর্ট ওয়ার্কিং আছে, নাই। তার মানে ওই বছর যখন কোনো শর্ট ওয়ার্কিং নাই, পুরো টাকাটাই ব্যালেন্স সিডি হবে, সেজন্য আমি পুরো টাকাটাই বিপরীত দিকে 2015 সাল দিয়ে ব্যালেন্স সিডি করলাম, সেটাকে আবার 16 সালে বিডি করে নিব, 2000 বিডি করে নিলাম। তারপর 16 সালে জার্নাল দেখব, 16 সালে একবার দেখতে পাচ্ছি শর্ট ওয়ার্কিং ডেবিট আছে 500, সেটা আমরা জাস্ট ওই শর্ট ওয়ার্কিংয়ের ঘরে গিয়ে XY দিয়ে 500 বসাবো, আবার যোগ করে 2,500 নামছে। এখন পুরোটাই পরবর্তী বছরে ব্যালেন্স সিডি, আবার বিডি করব। এইভাবে যদি শর্ট ওয়ার্কিং জাবেদায় ডেবিট হয় তাহলে ডেবিট দিকে লিখবা, আর যদি জাবেদায় ক্রেডিট হয় ক্রেডিট দিকে লিখবা, জাস্ট বিপরীত নামটা লিখে দিবা। আশা করি এই অঙ্কের বাকি অংশ তোমরা পারবা, জাবেদা যেহেতু বুঝবা, খতিয়ান তুমি অবশ্যই পারবা। খতিয়ান একদম সিম্পল। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবা, বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা। এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক পেতে চাইলে কোন কোন চ্যাপ্টারের পেতে চাও, ইনশাআল্লাহ কমেন্ট করলে আমরা লাইভ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা নক দিলে একদম নামমাত্র ফিতে তোমরা পেইড কোর্সটা করতে পারবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।